দর্শক, এখন একটু নজর রাখবো যুদ্ধের দিকে, কি হচ্ছে ওখানে। কিন্তু একটা খবর যেটা নজরে এসছে সেটা হচ্ছে যে একটা ঘটনা, একটা না একাধিক ঘটনা ঘটছে ওই বিষয়ে। সেটা হচ্ছে এটা, মানে ইরানে F-15 যুদ্ধ বিমান আমেরিকার, সেটা নাকি মানে পড়ে গেছে, মানে ফেলা হয়েছে। তার পাইলটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তার খোঁজে আবার যাদেরকে পাঠানো হয়েছে তারাও নাকি ভূপতিত মানে হয়ে গেছে, তাদেরকেও নামিয়ে ফেলা হয়েছে। তো এই নিয়ে একটা বিরাট চলছে ইরানে। তো আমি দর্শক এটার একটু ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করব যে আমেরিকা এত বড় একটা শক্তিধর দেশ, তার যুদ্ধ বিমান পড়ে যাচ্ছে, পাইলটের খোঁজে আবার যখন হেলিকপ্টার বা আরও অন্য বিমান পাঠানো হচ্ছে সেটাও নিখোঁজ হয়ে যাচ্ছে, মানে পড়ে যাচ্ছে। হচ্ছেটা কি? তো ব্যাপারটা কি, কোন জায়গায় দাঁড়িয়ে আমি একটু জানবো। আমি অনলাইনে নিয়েছি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে। ব্রিগেডিয়ার দাস, আপনাকে স্বাগত জানাই। অনেকদিন পর কথা হচ্ছে, যুদ্ধের আপডেটটাও আপনার কাছ থেকে শুনিনি অনেকদিন। তো তারই মধ্যে এই খবরটা পাচ্ছি যে আমেরিকার বিমান নাকি পড়ে যাচ্ছে, মানে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? দেখুন, আজকে হচ্ছে 36তম দিন। মাঝখানে আমি 7-8 দিন সেরকম কিছু দেখিনি। আপনিও হয়তো বুঝতে পেরেছেন, তাই জন্য বসা হয়নি। এইবার আপনাদের দর্শকরা এই ব্যাপারটা খুব মানে ডিটেইলি দেখেন, ইরানের ব্যাপারটা কি হচ্ছে। সবাই চায়, মানুষ জানতে চায় তাতে আমাদের কি ক্ষতি হবে। তো আমি একটা মোটামুটি যেটা বুঝতে পারছি সেটা বলি। কোথাও আমার মনে হচ্ছে যে ট্রাম্প এই যুদ্ধের থেকে এখন পালাতে চাইছেন এবং পরিত্রাণ চাইছেন। একটা মুখ রক্ষা করবার মতো জায়গাতে যেতে চাইছেন এবং পরিত্রাণ চাইছেন। এবার কেন বলছি এই কথা? ইন্ডিকেটার্স আপনি যেটা দিয়ে শুরু করলেন, সেটাতে আমাদের মতো লোক যারা ডিফেন্স নিয়ে পড়াশোনা করে তারা বলে যে এতক্ষণ অব্দি আমেরিকার হাতে কি ছিল জানেন? যে এয়ার এয়ার সুপেরিটি, মানে তাদের প্লেনগুলো যেখানে ইচ্ছে ঘুরছিল, ইসরায়েলের প্লেনগুলো ইরানের যেখানে ইচ্ছে ঘুরছিল, ইরানের মধ্যে সেরকম কিছু করতে পারছিল না। এইবার এই যে F-35, এইটা প্রথম না, এর আগেও কতগুলো জায়গায় আঘাত করেছে। এবং এইটাতে পাইলটকে খুঁজতে যাওয়ার জন্য যে হেলিকপ্টার পাঠানো হয়েছিল, তাদেরকে ব্ল্যাক হক বলে, সেগুলো ডাউন হয়ে গেছে। এটা বড় ব্যাপার। এবং এটাতে যে দেশ সেটা ডাউন করেছে তাদের ধরে নেওয়া হয়েছিল যে কোনো ক্ষমতার বাকি নেই, এবং তারা নিজেরাই বলছিলেন, ট্রাম্প নিজেই বলছিলেন সব শেষ করে দিয়েছি, সব জাহাজ, সব যুদ্ধ জাহাজ শেষ করে দিচ্ছি। তাহলে এইগুলো এলো কোত্থেকে? আমার মনে হয় এয়ার ডিফেন্স বলে প্রত্যেক দেশের কিছু জিনিস থাকে, সেটা বোধহয় ইরান হয় নিজের শক্তিতে, নয় নর্থ কোরিয়া বা অন্য কোনো দেশের থেকে কিছু পেয়েছে, যেটার জন্য তাদের রক্তে একটুখানি ব্লাড ডোনেশন হয়ে গেছে আর কি। মানে তারা আবার একটু সঞ্জীবন হয়ে গেছে। এবং তাতে ট্রাম্প অনেকগুলো বড় বড় জিনিস যুদ্ধের আমেরিকা হারিয়েছে। যেমন একটা যুদ্ধ জাহাজ, বড় এয়ারক্রাফট ক্যারিয়ার বলা হচ্ছে আঘাত করা হয়েছে, আমেরিকা মেনেও নিচ্ছে যে আঘাত হয়েছে। যেটা প্রথম দিকে ছিল, আপনি যদি মনে থাকে, এয়ারক্রাফট ক্যারিয়ার 70টা জাহাজ নিয়েছিল, তাদের শেষ হয়নি, আঘাত হয়েছে। একটা ডেস্ট্রয়ার নেভির জাহাজ, যুদ্ধ জাহাজ, সেটাও আঘাত হয়েছে। একটা খুব দামি রাডার, হাজার হাজার কোটি টাকা দামের রাডার, সেটা কাতারে আমেরিকার বেসে আঘাত হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম কিছু ফাইটার এয়ারক্রাফট, কিছু ফুয়েলিং এয়ারক্রাফট, রিফুয়েল করে যেগুলো, সেগুলো আঘাত হয়েছে। F-35ও এর আগে একটা হয়েছিল, পাইলট ইজেক্ট করে বেরিয়ে আসে। এখন আমরা দেখলাম যে যেটা আপনি দেখালেন, এবং পাইলটের জন্য নাকি ইরান গভর্নমেন্ট থেকে, মানে ইরানের যারা চালাচ্ছে, তারা একটা পুরস্কার ঘোষণা করেছে যে ওই পাইলটটাকে খুঁজে দেবে। আর আমেরিকাও অদ্ভুত ভাবে অ্যানাউন্স করছে এই পাইলট বলছে এই F-35টাকে যে তোমরা অ্যাটাক করেছো, তার জন্য আমাদের টক্স ব্যাহত হবে না। মানে অবস্থা দেখুন কোন দিকে চলে গেছে। এতক্ষণ অব্দি একরকম বলছিল, এখন এবার কেন হচ্ছে এটা? আমেরিকাতে কিছু জিনিস দেখতে পাচ্ছি যেগুলো আমাকে অন্যরকম ভাবাচ্ছে। যেমন প্যাম বন্ডি বলে একজন আছেন, ট্রাম্পের এপস্টিন ফাইলের কেসটাকে উনি দেখছিলেন, বিখ্যাত। তাকে চাকরির থেকে বার করে দেওয়া হলো। আর্মি চিফ আমেরিকার র্যান্ডি জব বলে একজন আছেন, তাকে চাকরির থেকে বার করে দেওয়া হলো।
আর্মি চিফকে যুদ্ধের সময় চাকরি থেকে বার করে দেওয়া মানে বুঝতে পারছেন ব্যাপারটা কত বড় ব্যাপার। একজন জো কেন্ট বলে আপনি একবার করেছিলেন প্রোগ্রাম, নিজে আপনি, সে রিজাইন করে যে আমার ভালো ঠেকছে না এইসব ব্যাপার। তুলসী গাবার্ড ওনাদের ইন্টেলিজেন্স হেড মাঝখানে বললেন যে পাকিস্তানের কাছে এমন মিসাইল আছে যেটা আমেরিকা পৌঁছাতে পারে, সেই নিয়ে ঝামেলা হলো অনেক। ট্রাম্প নিজের ভাইস প্রেসিডেন্টের ঘাড়ে পুরো দোষটা দিয়ে একটু সাইড হয়ে যেতে চাইলেন পিটার হেগসেট, সরি ভাইস প্রেসিডেন্ট বলছি, আমি ভুল বললাম, ডিফেন্স মিনিস্টার, সেক্রেটারি অফ ওয়ার বলে। এই পিটার হেগসেট নিয়ে আমি আপনাকে বলেছিলাম যে এনাকে দেখে আমার মনে হয় হিটলারের সময় যারা হিটলারের জেনারেল ছিলেন তার মতো করে কথা বলেন, তার মতো করে জামা কাপড় পরেন, তার মতো করে চুল কাটেন, এবং একটা নৃশংসতা এনার মধ্যে বেরিয়ে আসে, মানুষ মেরে আনন্দ পাচ্ছেন মনে হচ্ছে। যুদ্ধ করছেন না, আনন্দ নিচ্ছেন। যুদ্ধ করা একটা ব্যাপার, যেটা আমরাও করেছি, সবাই করে যুদ্ধে। আরেকটা হচ্ছে আনন্দ নেওয়া, যুদ্ধের থেকে আনন্দ নিচ্ছেন। রিসেন্টলি একটা ইন্টারনেটে দেখলাম, পোপ যিনি আছেন, যিনি খ্রিস্ট ধর্মের মানে সব থেকে উপরের জায়গায় আছেন, তিনি নাকি এই ভদ্রলোককে বলেছেন পিটার হেগসেট নিয়ে যে ভালো মানুষ না, এইরকম ভাবে কোনো খ্রিস্ট ধর্মের কেউ এরকম কথাবার্তা বলা উচিত না। যেটা আমি অনেক আগে বলেছিলাম যে আমার এনার কথাগুলো দেখে একটা অন্যরকম ভাবছি যে এরা শয়তান নাকি, মানুষ না, যে এমন করে বলছেন। তো এইটা এবার নেক্সট কাকে স্যাক করবেন আমেরিকা বসে আছে দেখবার জন্য। আমার আইডিয়াতে ক্যাশ প্যাটেল স্যাক হয়ে যেতে পারে, যিনি ওনাদের ভাইস প্রেসিডেন্ট, আপনি ভাইস প্রেসিডেন্ট বলছি, উনি বড় পোস্টে আছেন ওনার অ্যাডভাইজারের। তুলসী গ্যাবার্ড হয়ে যেতে পারে। জেডি ভান্স নিজেকে অনেকটা ডিস্টেন্স করছেন যে আমি ট্রাম্পের সাথে সবকিছুতে নেই। কিছু লোক ডিস্টেন্স করছেন আমেরিকার মধ্যে, নিজের বন্ধু বান্ধবরা অনেকে বলছেন আমরা সাপোর্ট করেছিলাম, আমরা টাকা দিয়েছিলাম, বুঝতে পারিনি এই দৈত্য বেরাবে এইরকম ভাবে, আমরা ভুল বুঝেছিলাম। কারণ এবার আরো কিছু ব্যাপার হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্টকে উনি এমন কিছু নোংরা কথা বলেছেন যে ওর বউ ওকে ভালোবাসে না, থাপ্পড় মারে। একটা দেশের রাষ্ট্রপতি আরেকটা দেশের রাষ্ট্রপতি নিয়ে এরকম বলছে। তার বিরুদ্ধে ফ্রান্সের প্রেসিডেন্ট গতকাল অত্যন্ত ভদ্রভাবে রিয়াকশন দিয়েছেন যে আমার যদি কোনো দেশের রেজিম পছন্দ না হয় তো তার জন্য আমি বোম মারতে পারি না, আমার ইউনাইটেড নেশনের থ্রুতে যাওয়া উচিত। এবং এই কথাটা আমি আপনাকে অনেকদিন আগে বলেছিলাম যে আমি ইরান যে ধোয়া তুলসী পাতা সেটাও বলবো না, বাট কারো এরকম ভাবে মাথায় বোম মারবার অধিকার ইউনাইটেড নেশনের আছে, আর কারো নেই। তো এইরকম ভাবে উনি অত্যন্ত ভদ্রতার সাথে অনেকগুলো কথা বলেছেন ট্রাম্পের এই পার্সোনাল অ্যাটাক আর কি, ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে। আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে সৌদি আরবের যিনি হেড, তার বাবা যিনি অত্যন্ত বৃদ্ধ, তাকে নিয়ে কথা বলতে বলতে রিসেন্টলি ট্রাম্প বললেন যে সৌদি আরব লোকেরা আমাকে খুব পছন্দ করে এবং তা তা আমার পদলেহন করেই তাদেরকে কাটাতে হবে, তারা জানে আর কোনো উপায় নেই। উনি পদলেহন কথাটা ব্যবহার করেননি, আরো খারাপ কথা ব্যবহার করেছেন, আমি সেটা এখানে বলছি না ইংরেজিতে। বাট উনি খুব নোংরা ভাবে বলেছিলেন এবং অদ্ভুত ভাবে মনে হলো যে একজন দেশের এত বড় একটা হেড, ওখানকার শাহী আমির, তাকে নিয়ে এরকম বলছেন, ফ্রান্সের রাষ্ট্রপতিকে নিয়ে এরকম বলছেন, ব্রিটেনের আমি দেখলাম প্রাইম মিনিস্টারকে স্টারমারকে নিয়ে খুব বাজেভাবে কথা বললেন। এইটা একটা অদ্ভুত ব্যাপার দেখাচ্ছে। এবং এইখান থেকে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে ইউরোপ আস্তে আস্তে সংগঠিত হচ্ছে নিজেদের শক্তিটাকে একলা দেখবার জন্য। ব্রিটেন একটা 30টা দেশের একটা সংগঠন চেষ্টা করছে করবার। ফ্রান্সের প্রেসিডেন্ট তো কালকে সাউথ কোরিয়ার নাম নিলেন, ইন্ডিয়ারও নাম নিলেন যে আপনারাও আমাদের সাথে থাকুন এই দৈত্যকে কন্ট্রোল করবার জন্য। এটা একটা অদ্ভুত ব্যাপার। ট্রাম্প বলেছে আমি ন্যাটোর থেকে বেরিয়ে যাব ঠিক করছি। এবার ন্যাটোর থেকে যদি আমেরিকা বেরিয়ে যায় তাহলে ইউরোপের যে 32টা দেশ, সেদিন আমি ন্যাটো নিয়ে একটু হালকা করে বলেছিলাম, তারা একদম অসুরক্ষিত হয়ে যাবে। কারণ তাদের ভরসা হচ্ছে ন্যাটো, আর ন্যাটো মানে 60% আমেরিকার অস্ত্রশস্ত্র আর 60 মানে পয়সা টয়সা। এবার তাহলে কি হবে, তারা হঠাৎ করে দেখবে মাথার উপর থেকে একটা চাদর এতদিন যেটা ছিল ভেবেছে সেটা আর নেই, এক পাগলের জন্য। এবং রাশিয়া তাতে সব থেকে খুশি হবে। কারণ আপনি যদি দেখেন ইউরোপ, আপনি যদি রাশিয়া যান তো একটা দিক পুরো ইউরোপ, রাশিয়া নিজেও ইউরোপে আর কি, আর রাশিয়ার মধ্যে দুটো পোর্শন আছে, ইউরোপ আর এশিয়া।
এইবার তারা খুব খুশি হবে, কারণ ইউক্রেনের পরপর যতগুলো ন্যাটো কান্ট্রি আছে খপ খপ করে গিলতে শুরু করতে পারবে তারা। তাদের মধ্যে কিছু তো আগে রাশিয়ানই ছিল আর কি, মানে ইউএসএসআর এর ছিল। তো এইখানে একটা মানে মানে ন্যাটো কান্ট্রিজদের একটা এখন ভয় ঢুকে গেছে, এবং 8 তারিখ এপ্রিল মাসের ওনারা আসছেন, ন্যাটোর হেড আসছেন আমেরিকাতে ট্রাম্পের সাথে কথা বলতে। এইটা এবার আসি যে স্পেন, টার্কি, ইটালি, ফ্রান্স, জার্মানি, বড় বড় শক্তিগুলো ন্যাটোর, এরা আলাদা করে একটা চিন্তা করছে যে আমাদের কি হবে। কোথাও কোথাও দেখছি তারা ইন্ডিয়াকেও দলে টানতে চাইছে। এবার ইরানের এদের যে স্ট্র্যাটেজিটা ছিল আমেরিকা, যেদের ধ্বংস করে দেব, সেখানে দেখা যাচ্ছে কোথাও এদের ড্রোন আর মিসাইল এখনো শেষ হয়নি, হাজার হাজার ফায়ার করবার পরে। তার মানে কোথাও একটা গোড়া গলদ ছিল এদের ক্ষমতা সম্পর্কে, ভালো করে পড়াশোনা করে ভালো করে চিন্তা করে কাজটা করেনি। এবং এখন যেটা করছে, যেমন যেমন হচ্ছে তেমন তেমন করছে। এবং যে টক্সের কথা শুনছি, আমেরিকা বলছে টক্স চলছে, টক্স হচ্ছে, 10 দিন দিলাম, 5 দিন দিলাম। ইরান তো কমপ্লিটলি বলছে আমরা কোনো টক্সের কারোর সাথে নেই। এবং কানাঘুষো শুনছি যে ওনাদের যিনি প্রেসিডেন্ট, তিনি একটু বেশি ইন্টারনেটে একটু মধ্যস্থতা টাইপের ব্যাপারে যাচ্ছিলেন, শুনতে পাচ্ছি নাকি ওনাকে ঘিরে দেওয়া হয়েছে আইআরজিসি দিয়ে, যাতে উনি কন্ট্রোলে চলে আসেন এবং কোন রকম সমঝোতার চক্করে না যান। এবং যে লিডারশিপ মেরেছে, অনেক মেরেছে আমেরিকা এদের লিডার, মানে একদম আয়াতোল্লাহ থেকে আরম্ভ করে পরপর অনেক আইআরজিসি কমান্ডার, অনেক মিনিস্টার, অনেককে মেরেছে। কিন্তু তাতে যে কোনো খামতি হয়েছে এদের, সেটা তো মনে হচ্ছে না। একজন মরছে তো আরেকজন তার জায়গাটা এসে চুপ করে বসে যাচ্ছে, ওই আমরা খেলতাম সেই মিউজিক্যাল চেয়ার, সেই রকম মতো কোনো রকম হয়নি। এইবার ইরান বলছে ট্রাম্প আপনাদের এপ্রিল ফুল করছে, কালকে বলেছে, এই এপ্রিল ফুলের একদিন পরে এপ্রিল ফুল করছে, আমরা কোনো রকম টক্স করছি না, ইন্টারেস্টেডও না। আর পাকিস্তান এখন ইউএস এর প্রক্সি হয়ে বলছে নাকি খুব সারেন্ডার এবং এই টক্স চলছে, বাট সেটা মনে হচ্ছে না কিছু চলছে। পাকিস্তান একটা চেষ্টা করেছিল মধ্যস্থতা করবার জন্য ট্রাম্পের হয়ে, সেটাও যেন কেমন মানে মুখ থুবড়ে পড়েছে মনে হচ্ছে। আর ট্রাম্পের যে ঘরোয়া রেটিং, সেইটা মানে ওদের দেশে একটা রেটিং হয়, সেটা একদম লোয়েস্ট চলছে ওনার সারা জীবনের যত রেটিং। এইবার আসি যে আর কি হচ্ছে, ভারত কোথায় এখানে, বাকি কোথায়, এরা কি ল্যান্ড অ্যাটাক করবে? কারণ একটা ওই খার্গ আইল্যান্ড নিয়ে আমরা কথা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই। তো ট্রাম্প বারবার বলছে আমরা ল্যান্ড অ্যাটাক করবো, এবং সেই রকম যথাযথ কিছু ব্যবস্থা নিয়েছে। যেমন ওদের যেগুলো এরকম অ্যাটাক করবার স্পেশাল ফোর্সেস আছে, তাদের ওই এরিয়া ওয়েস্ট এশিয়া নিয়ে এসছে। ইউএসএস ট্রিপলি বলে একটা জাহাজ আছে, তাতে করে 3-4 হাজার লোক নিয়ে এসছে, যারা দরকার হলে খার্গ আইল্যান্ড অ্যাটাক করবে। এবং বলেওছে আমি খার্গ আইল্যান্ড অ্যাটাক করবো, এবং খার্গ আইল্যান্ড একদম শেষ করে দেবো, জ্বলিয়ে পুড়িয়ে দেবো, যাতে তোমরা কোনোদিন তেল বিক্রি করতে না পারো। এবার অ্যাটাক করলে এরকম ভাবে কোনো ছোট জায়গায় 2-3 রকম ভাবে করা যায়। এটা মানে জাস্ট একটা কথা বলছি, আমরাও তো এগুলো প্ল্যান করি। একটা হচ্ছে আপনি জলপথে গেলেন, তো ওই জাহাজ আছে ওদের একটা, সেই জাহাজগুলো দিয়ে আপনি অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং বলে, মানে একটা জাহাজের পেট থেকে ছোট ছোট জাহাজ বেরায়, তীর কাছে নিয়ে যায়, বড় জাহাজের পেট থেকে তীরের কাছে নিয়ে যায়, সেখান থেকে হাঁটু জালে যখন চলে এসছে তখন সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে এগিয়ে যায়। আরেকটা হচ্ছে হেলিকপ্টার থেকে বা প্লেন থেকে ছেড়ে দেওয়া প্যারাশুটের মাধ্যমে। এটা 2 রকমের হয়, হাই অল্টিটিউড লো ওপেনিং, হাই অল্টিটিউড হাই ওপেনিং, হ্যালো অ্যান্ড হ্যাহো। তো এইটা হচ্ছে ওরা অস্ত্র শস্ত্র নিয়ে পড়বে, ঠিক যেখানটাতে আপনি চাইবেন সেখানেই পড়বে। ধরুন 2000 সৈন্য পড়ে গেল, এটা আমাদেরও ক্ষমতা আছে, ওদেরও আছে, ওদের তো আছে, আমেরিকা এত বড় দেশ। এবং পড়ে তারপরে ওরা সংগঠিত হয়ে ওখানে অ্যাটাক ফ্যাটাক করলো এবং জায়গাটা ক্যাপচার করে নিল। আরেকটা হচ্ছে ল্যান্ড রুট, একটা এয়ার বললাম, একটা ওয়াটার বললাম, ল্যান্ড রুট। ধরুন ইরাক দিয়ে বা কুয়েত দিয়ে আমেরিকা সৈন্য পাঠালো, এবং ল্যান্ড রুটে কিন্তু ইরানে ঢোকা যায়, তুর্কি দিয়েও ঢোকা যায়, বাট তুর্কিটা আমি ধরছি না, কারণ তুর্কি কেন এসের মধ্যে ঢোকাবে। বাট ইরাক আর কুয়েত দিয়ে ল্যান্ড রুটে আরাম করে ঢোকা যায়, এবং সেটাও একটা চান্স আছে। এইবার সেটা করবে কিনা জানি না, কারণ আমার মনে হচ্ছে ওরা খুব তাড়াতাড়ি এটা নিষ্পত্তি চাইছে এবং এখান থেকে বেরিয়ে যাবে। এইবার ইউক্রেন একটা ডিফেন্স এগ্রিমেন্ট করে ফেলেছে সব কটা গালফ কান্ট্রিজের সাথে, যে তোমাদের আমি অ্যান্টি ড্রোন সাপ্লাই করে যাব। কারণ ইউক্রেন ইরানের যে ড্রোনগুলো রাশিয়া কিনে ইউক্রেনের মাথায় ব্যবহার করত, সেই ড্রোনগুলোর বিরুদ্ধে লড়াই করতে করতে গত 4 বছরে ওরা ড্রোন, এমনিতেই ইউক্রেনের মিলিটারি টেকনোলজি খুব ভালো, উন্নত মানের, পাকিস্তানের ট্যাঙ্ক ইউক্রেনই বানায়,
এবার ইউক্রেন ওই ড্রোনের অ্যান্টি ড্রোন বানিয়ে ফেলেছে বলে এখন মিডল ইস্ট কান্ট্রিগুলোকে বলছে যে আমরা সাপ্লাই করব। তো এটা ইউক্রেনের একটা নতুন দোকান খুলেছে। আমেরিকা দেখছি আর ইসরায়েল এখন ইরানের ব্রিজকে অ্যাটাক করছে, জলের ব্যবস্থাকে অ্যাটাক করছে, এবং ওরাও বলছে যদি তোমরা এটা করো তো তোমাদের যতগুলো গালফ নেশনে বেস আছে সেখানেও আমরা এই অবস্থা করব, জলের ব্যবস্থা অ্যাটাক করব, ব্রিজ অ্যাটাক করব। অলরেডি এটা করা শুরু হয়ে গেছে। একটা খুব ডিস্টার্বিং জিনিস, ট্রাম্প একটা কথা বলেছেন ইরানকে স্টোন এজে পাঠিয়ে যাব, মানে প্রস্তর যুগে। এই কথাটা সাধারণত ব্যবহার করে যারা এইসব যুদ্ধবিদ্যা করে নিউক্লিয়ার বমের কথা বলবার সময়। প্রস্তর যুগে পাঠিয়ে দেবো মানে নিউক্লিয়ার মেরে দেবো। এইবার এটা একটা ডেঞ্জারাস কথা, কারণ ইসরায়েল কিছু ইরানের ডিপ নিউক্লিয়ার যেগুলো রাখার সন্দেহ করে সেখানে স্ট্রাইক করেছে, এবং তারপরে একটা কুয়েতে একটা জারি হয়েছিল যে রেডিয়েশন আসতে পারে বলে, যেটা খুব ডেঞ্জারাস আর কি। মানে ওইটা হলে পুরো ব্যাপারটাই ঘেটে গেল, পৃথিবীটাই অন্যরকম হবে আর কি। রাশিয়া তেল বিক্রি করছে, রাশিয়া এই যুদ্ধটা শেষ হোক চায় না। রাশিয়ার দুদিক দিয়ে লাভ, একটা হচ্ছে ইউক্রেন থেকে সবার নজর উঠে গেছে, আরেকটা হচ্ছে তেল বিক্রি করে লাল হচ্ছে। চায়না ওয়েট অ্যান্ড ওয়াচ করছে, চায়না দেখছে যে দেখি কি হয়, কারণ আমাদের এখন তো অনেক দিনের ট্রেন আছে, ততদিনে যদি বন্ধ না হয় তখন একটা কিছু করা যাবে মিলিটারি অ্যাকশন। এখন একটুখানি আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করি এবং দেখি আমেরিকার কতটা শক্তি কয় হয়, কারণ চায়নার শত্রু মানে কম্পিটিটর বলবো, মানে ডাইরেক্ট শত্রু না বলে আমি বলি প্রতিযোগী হচ্ছে আমেরিকা। ফলে তাদের অস্ত্র খরচা হচ্ছে, তাদের সৈন্য মরছে, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার যাচ্ছে, তাদের প্লেন মরছে, এবং তাদের দেশে থুতু হচ্ছে তাদের নিজের দেশের লোকেরা। তো অর্থ খরচা হচ্ছে প্রচুর। তো চায়নার তো খুশিই হবে, চায়না যা শত্রু পরে পরে হচ্ছে তো হচ্ছে ভালোই আর কি। হ্যাঁ, এই হলো ব্যাপার। এবার ইন্ডিয়ার কি ব্যাপারটা, ইন্ডিয়া একখানা নেভির অপারেশন শুরু করেছে, যেটা আমাদের একটা অপারেশন সংকল্প চলতো অনেকদিন আগে, আপনাকে বলেছিলাম, যেটা ওই জলদস্যুর হাত থেকে সোমালিয়া এরিয়াতে, রেড সি এরিয়াতে আমাদের জাহাজদের জলদস্যু ধরলে আমরা অ্যাটাক করতাম। এটা আমাদের অপারেশন সংকল্প জারি আছে, অপারেশন সিন্দুর যেমন জারি আছে তেমনি। তারপরে একটা ইন্ডিয়া এই অপারেশন সংকল্পের আন্ডারে একটা ছোট অপারেশন শুরু করেছে এখন, অপারেশন ঊর্জা সুরক্ষা, এনার্জি প্রোটেকশন দেওয়ার জন্য। এবং আমাদের তেল ভর্তি জাহাজগুলো 7টা যুদ্ধ জাহাজ যাচ্ছে, ডাঁটের সঙ্গে গিয়ে ওখান দিয়ে বার করে নিয়ে আসছে। এবং ইরান এখন অবধি ভারতের সাথে এই ব্যাপারে কোনো সংঘাতে যাচ্ছে না, ভারত নিজেরটা নিজের দেখছে, আর কারো ব্যাপারে ভারত মাথা গলাচ্ছে না। আরেকটা ব্যাপার ইন্ডিয়া করছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপস, নেপাল, ভুটান এদেরকেও দরকার মতো তেল সরবরাহ করছে, কারণ তারা আমার প্রতিবেশী দেশ, এবং ভারত নিজেরটাও দেখছে এবং অন্যদেরও দেখছে, যেমন কোভিডে করেছিল। এটা একটা ভারতের বিরাট ব্যাপার, যেখানে নিজের দেশগুলো লোকে দেখতে পাচ্ছে না, সেখানে এরা এইরকম ভাবে দেখছে। ওভারঅল আরেকটা থ্রেট আছে সারা পৃথিবীর জন্য, জানেন, যেটা নিয়ে কেউ খুব একটা কথা বলছে না। আন্ডারগ্রাউন্ড সি কেবল যেগুলো যায় ইন্টারনেটের জন্য, ডাটা কেবল, সেগুলো সব এই রুট দিয়ে যাচ্ছে, এই রেড সির তলা দিয়ে যাচ্ছে। এইবার এই যুদ্ধেতে কেউ যদি এটা করে দেয়, এটাকে কেটে দেয়, হুতি কেটে দিল তো, তাহলে কিন্তু দুনিয়া আবার একটুখানি টালমাটাল হয়ে যাবে, কারণ আমরা এগুলোতে ইউজ টু হয়ে গেছি। দেখুন শফিকুল, আপনি যদি দেখেন 10 বছর, 15 বছর, 20 বছর আগে মানুষের বাড়িতে এত গ্রামে গ্রামে গ্যাস ছিল না, আর এখন আমরা গ্যাসে ইউজ টু হয়ে গেছি। ফলে এখন গ্যাস বন্ধ হলেই বাপ মা তুলে গালাগালি করছি আমরা, কিন্তু আগে ছিল না। আমার নিজের মাকে আমি দেখেছি উনুন ধরাতে এক সময়, ছোটবেলায় আমার। তারপরে গ্যাস হলো যখন, আমরা তখন কত মানে মানে 80-র দশকের শুরুর দিকে গ্যাস এলো, তাও আমাদের সবার আসেনি, কিছু কিছু বাড়িতে এসেছিল। আগে পুরো পাড়ায় একটা টেলিফোন থাকতো, একটা ফ্রিজ থাকতো। এখন একদিন যদি আপনার ইন্টারনেট ডাউন হয় তো আপনি গভর্নমেন্টকে গালাগালি দিতে শুরু করবেন। তো সেমনি চিন্তা করুন, এই ডাটা কেবল যদি উড়ে যায় তো কি হবে। এইটা এখনো খুব একটা লোকে বলছে না, বাট এটা একটা ডেঞ্জারাস দিক এই যুদ্ধের আর কি। এইবার স্টেট অফ হরমুজ নিয়ে ট্রাম্প বলে দিচ্ছে যে আমরা এই স্টেটের সাথে কোনো রকম ভাবে ব্যবহারও করি না খুব একটা, যারা ব্যবহার করে তারা করুক, মানে দায় ঝেড়ে দিচ্ছে। আমার মনে হয় ওনারা কিছু অ্যাটাক করবেন, ল্যান্ড অ্যাটাকও করতে পারেন কিছুটা, ওই পাইলটকে বার করবার জন্য বা কিছু এরকম করে, তারপরে আমেরিকা এখান থেকে পাত্তারি গোটাবে, যেটা আমার আগের অ্যাসেসমেন্ট ছিল। আর 1-2 সপ্তাহের মধ্যে পাত্তারি গোটাবে, এবং আমেরিকাতে আরো কিছু ইন্টারনাল টার্বুলেন্স আমরা দেখব। এবং কিছু লোক বলছে ট্রাম্পের দল বল নাকি এই যুদ্ধে প্রচুর পয়সা বানিয়ে নিয়েছেন শেয়ার মার্কেটের ম্যানিপুলেশনের জন্য।
এই তেলের বাজারে, কারণ আপনি যদি দেখেন 78 টাকা না কত টাকা করে চলছিল ব্যারেল, আর এখন 100 টাকার উপরে। তো ফলে 40% যদি এক মাসে কেউ বানিয়ে নিতে পারে যুদ্ধের ডামাডোলে, তো তারা তো সত্যি অনেকটা বড় লোক হয়ে গেল আর কি। মানে আমি ছোটখাটো লোকেদের কথা বলছি না, বড় বড় লোকেদের। এইবার ভারতবর্ষ এখন অব্দি নিজেরটা দেখছে, রাশিয়ার সাথে সম্পর্ক ভালো রাখছে, আমেরিকার ট্রাম্পও শুনেছিলাম কথা বলছে, কিন্তু তার সাথে সাথে ভারতবর্ষকে আশা করছে অনেক দেশ যে ভারতবর্ষ আরেকটু খুলে খেলুক। পাকিস্তানের মতো দেশ লিডারশিপ রোল নেবার চেষ্টা করছে এখানে, অনেকে আশা করছে। আমার মনে হয় ভারতবর্ষ নিজের স্বার্থে নিজের রিজার্ভ বাড়িয়ে নিচ্ছে, নিজের গ্যাস প্রোডাকশন, নিজের গ্যাস ইম্পোর্ট, অন্যান্য দেশ থেকে, দূর দূর দেশ থেকে ভারতবর্ষ গ্যাসের কন্ট্রাক্ট করছে এখন, এবং সেই সব দেশের সাথে, এবং আমাদের বিদেশ মন্ত্রী, প্রধানমন্ত্রী এরা সব দেখছি লেগে আছে। তো আমার মনে আছে নিজের ঘরটা গুছিয়ে হয়তো ইন্টারন্যাশনালি খেলবে, নাও খেলতে পারে। কোথাও আমি যেটুকুনি পড়ি, আমার আমেরিকার রাষ্ট্রপতির ভাবভঙ্গি যেটা দেখছি, তাতে ভারতবর্ষের ওপর একটা হিংসার সম্পর্ক মনে হয়। আমরা তাদের হাতের তলায় নাচছি না বলে, পাকিস্তানের মতো। আর ইরানের সঙ্গে হয়তো একটা জিঘাংসা করে শেষে অনেক বোম টোম মেরে এদের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করে দিয়ে আমেরিকা এখান থেকে হাত উঠাবে, এই আমার রিডিং। এক্সাক্ট কি হবে বলতে পারছি না, বাট মোটামুটি এটাই। ওকে, আপনি এত তথ্য দিয়েছেন, পুরো বিশ্বের তথ্য দিয়ে দিলেন কি ইকুয়েশন এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি শুধু একটা জেনে শেষ করব। আমি একটা দেখছিলাম যে ভারত পাকিস্তানের মধ্যে এখন একটা হট টক নতুন করে শুরু হয়েছে, ওটা যদি ছোট্ট করে একটু বলে দেন। হ্যাঁ, আজকে সকালে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোজা আসিফ বলেছে যে ভারত যদি অ্যাটাক করে আমরা এমন শিক্ষা দেব যে ভারতের ডিপ স্ট্রাইক করব। তার কিছুদিন আগে আমাদের ডিফেন্স মিনিস্টার বলছে, আমার কাছে খবর আছে পাকিস্তান যুদ্ধের জন্য তৈরি হচ্ছে ভারতের সাথে, নতুন কিছু মদত পেয়েছে পাকিস্তান। আমাদের কিছু নোটাম, আগে বলেছিলাম নোটাম জিনিসটা কি, তো নো এয়ার ট্রাফিক আর কি, নোটিস টু এয়ারম্যান, সেটা কিছু হয়েছে। এবং শুনতে পাচ্ছি অনেক ফাইটার এয়ারক্রাফট নাকি ভারত পাকিস্তানের যুদ্ধের এরিয়াতে, মানে ওই বর্ডারটার দিকে নাকি জড়ো হয়েছে, শুনতে পাচ্ছি। এবং দুই দেশের ডিফেন্স মিনিস্টার তো বলছেই। এবার এটা কেন হচ্ছে? দুটো তিনটে কারণে হচ্ছে। একটা হচ্ছে ছোট কারণ, সেটা হচ্ছে নাম্বার ওয়ান, ছোট কারণ হচ্ছে আমাদের পেহেলগাঁওয়ের অ্যানিভার্সারি আসছে এপ্রিল মাসে। পাকিস্তান বলছে ভারত ফলস ফ্ল্যাগ অপারেশন করবে। ফলস ফ্ল্যাগ অপারেশন মানে ভারত নিজের ওপর একটা অ্যাটাক করবে, নিজেই ভারতবর্ষের কিছু লোক লুকিয়ে লুকিয়ে ভারতবর্ষের উপর কোনো অ্যাটাক করবে, করে আমাদেরকে মারবে। পাকিস্তান এটা বলছে। যেমন রান্নাঘরে কি আমি তো কলা খাইনি, সেরকম টাইপ ব্যাপার আর কি। দ্বিতীয় হচ্ছে আমাদের দেশে এখন এই মাসটা, আপনাদের তো সময়ই নেই, মানে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আপনাদের কম পড়ছে, কারণ ইলেকশন নিয়ে দেখছেনই, বিশেষ করে পশ্চিমবঙ্গে। তো এই মাসটা হচ্ছে ইলেকশনের মাস। এবার শুরু হয়ে যাবে ইলেকশন, পরপর 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 চলতে থাকবে। মনে হয় 29 এপ্রিল বোধহয় লাস্ট ইলেকশন, আর 4 তারিখ বোধহয় মে মাসের রেজাল্ট ডিক্লেয়ার হবে এই 5টা স্টেটে, মানে স্টেট আর ইউনিয়ন টেরিটরি মিলিয়ে, আসাম, বাংলা, তামিলনাড়ু, কেরালা, পন্ডিচেরি, এই সমস্ত। এইবার আপনি যদি দেখেন যে এই সময় পাকিস্তান একটু ভয় থাকে যে ভারতবর্ষ এই সময় স্ট্রাইক করে দিতে পারে, যে যে পাকিস্তানকে যদি স্ট্রাইক করে তাহলে হয়তো রাষ্ট্রবাদী হয়ে যাবে ভোটটা, এরকম পাকিস্তানের নিজস্ব রিডিং। এই দুটো কিন্তু ছোট রিডিং। আমার একটা বড় রিডিং আছে, যেটা আমার ব্যক্তিগত রিডিং অ্যানালিসিস আর কি, সেটা আমি একটু আগে আপনাকে হিন্ট দিলাম। আমি কোথাও মনে করছি আমেরিকার যিনি সর্বোচ্চ পদে বসে আছেন তিনি ভারতকে একটু শিক্ষা দিতে চায়। এটা আমার ব্যক্তিগত, এটা আমি কোথাও পড়িনি, আমার ব্যক্তিগত। কারণ উনি ফ্রান্সের ভদ্রলোককে অপমান করছেন, ইউকের ভদ্রলোককে অপমান করছেন, সৌদি আরবিয়ার লোককে অপমান করছেন, পাকিস্তানকে ভালোবাসছেন, ভারত নিয়ে চুপ। উনি একটাও বাজে কথা বলেননি। ভারত কিন্তু কোনো রকম ভাবে এই যুদ্ধে জড়ায়নি। ওনার মনে আশা ছিল যে ভারত ওনাকে হয়তো হেল্প করবে। দ্বিতীয় কথা, ভারত এই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে ওনার মধ্যস্থতা নিয়ে আজ অব্দি হ্যাঁ বলেনি। আর একবার আমাদের প্রাইম মিনিস্টার পার্লামেন্টে দাঁড়িয়ে না বলেছে। যখন ওনাকে বলেছে আপনি বলুন হ্যাঁ না না, ও বলছে হ্যাঁ না, কেউ বলেনি, কেউ কোনোদিন বলেনি, আমরা ডিসাইড করেছি।
এইটাতে কি হয়েছে যে ওনার কোথাও একটা রাগ আছে। আরেকটা কারণ হচ্ছে যে আপনিও জানেন যে যার যত ফলোয়ার, যেমন আমি যতটুকুনি জানি পশ্চিমবঙ্গে আপনার প্রচুর সাবস্ক্রাইবার, হ্যাঁ, একদম উপরের দিকে, মানে 1 মিলিয়ন তো 4-5 জন 8-10 জনের আমি দেখেছি সাবস্ক্রাইবার, আপনার প্রায় 2 মিলিয়নের কাছাকাছি। তো এইখানে কি হয়, একটা রেষারেষি চলে কার কত সাবস্ক্রাইবার। এবার ওনার অনেক সাবস্ক্রাইবার ডোনাল্ড ট্রাম্পের, বাট আমাদের প্রাইম মিনিস্টারের মনে হয় পৃথিবীতে হাইয়েস্ট। আরেকজন আছেন বোধহয় কোনো ছোট কান্ট্রির লিডার, তারও খুব বেশি আছে এরকম। এইগুলো টুইটার, এক্স হ্যান্ডেল, এই সমস্ত সাবস্ক্রাইবারের কথা বলছি, ফলোয়ার। তো এইটাতে ওনার রেষারেষি আছে, কারণ উনি সবসময় পপুলার হতে চান। ওনার মনে যেটা নেশা সেটা হচ্ছে পপুলারিটি, যে আমাকে পৃথিবী দেখবে, আমাকে পৃথিবী নাচবে। এবং সেইটা না হলে ওনার একটা জিজ্ঞাসা থাকে, এবং ভারতের এই পজিশনটাতে উনি একটা রাগ পুষে রাখছেন, এবং কোনোভাবে উনি চেষ্টা করতে পারেন পাকিস্তানকে মদদ দিয়ে ভারতের সাথে কিছু একটা করবার। সেটা একটা ছোট যুদ্ধ হতে পারে, বা বড় কোনো ভারতের লিডারকে শেষ করে দেওয়ার প্ল্যানও হতে পারে। এগুলো তো আমি রিড করছি যে কোথাও একটা ভারতের উপর আঘাত আনতে পারে। আগে কি আসেনি? বহুবার এসছে। এরা কি করেনি? বহুবার করেছে। রাশিয়া করে, আমেরিকা করে, আমি আপনাকে এই নিয়ে বলেছিলাম। তো নানান মুভমেন্টে আমাদের দেশে নানান সময় আমরা দেখেছি বড় বড় আমাদের দেশের মানুষরা প্রাণ হারিয়েছেন। আমাদের এক্স প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, এলটিটির লোকেরা তাকে এসে মেরে দেয়, এবং এরকম আমরা দেখেছি। তো এরা করে। আমার সেখানে একটা ভয় আছে যে এমন কিছু একটা করতে চান যেটা উনি একটা মানে হিংসার থেকে, জিজ্ঞাসার থেকে, এবং বাজে আনতে পারলাম না এই দেশটাকে, সেখান থেকে। কারণ উনি ভারতের ব্যাপারে চুপ আছেন। আশা করি হবে না। এবং পাকিস্তান একটু একটু তৈরিও আছে, এবং গরম গরম কথা বলছে, মানে তারা এখন একটা অ্যাটাক আশা করছে, বা এমনও হতে পারে যে তারা নিজেরাও কিছু করবে, এবং তাই জন্য তারা এখন থেকে ঘুঁটি সাজাচ্ছে। এটা এই মাসটা চলবে। এই মাসে যেহেতু ইলেকশন, যেহেতু পেহেলগামের অ্যানিভার্সারি, এবং যেহেতু এই ইরান ওয়ারে পাকিস্তান একটা বড় রোল নিচ্ছে আমেরিকার সাথে, আর কারোর সাথে না। ইরানের যেমন প্রক্সি আছে হুতি আর হামাস আর হিজবুল্লাহ, তেমনি আমেরিকার প্রক্সি হচ্ছে পাকিস্তান। তো এবার দেখা যাক কি হয়। বাট আপনি যেহেতু প্রশ্ন করলেন, আমি আমার রিডিংটা বললাম যে কোনোভাবে হয়তো ভারতে একটা ডিস্টারবেন্স হতে পারে। সেটা টেরিস্ট অ্যাটাক হতে পারে, সেটা ডাইরেক্ট অ্যাটাক হতে পারে, সেটা কোনো দাঙ্গা ফাসাদ করবার ব্যাপার হতে পারে, কিছু একটা হতে পারে। ওকে, এবং পাকিস্তানও যেটা করতে চাইছে সবটাই তার আতঙ্কের বশে, যে ভারত কি করে, ভারতকে আতঙ্কের জায়গা থেকে তারা ঘুঁটি সাজিয়ে রাখতে চাইছে যে এরকম হতে পারে, সেইভাবে তারা বলছে বা প্রস্তুতি নিচ্ছে। কিন্তু দেখা যাক, ভারত তো তার মতো করে চলে, ভারতের কাছে ডেভেলপমেন্টটা সব থেকে বড় প্রায়োরিটি, তো সেই মতো করে এগোক। কিন্তু যেটা দিয়ে আমরা শুরু করলাম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ব্যাখ্যা আপনি দিলেন, অনেক তথ্য দিলেন। পরে আবার আপনার সঙ্গে যোগাযোগ করব। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দাস, লম্বা ব্যাখ্যা এবং অনেক তথ্য দিলেন, পুরো বিশ্বের মানচিত্রকে কার্যত তথ্যের ভিত্তিতে তুলে ধরলেন, এবং ভারত পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে একটা অন্যরকমের ইকুয়েশন তৈরি হচ্ছে সেটাও কিন্তু ব্যাখ্যা দিলেন। কিন্তু আমি যেটা দিয়ে শুরু করলাম, আমেরিকার গর্বের, অহংকারের এই সব যুদ্ধ বিমান, সেগুলো মানে ভূপতিত হচ্ছে ইরানের মাটিতে, এবং পাইলট নিখোঁজ হয়ে যাচ্ছেন, তাদেরকে খুঁজতে আবার পাঠানো হচ্ছে, তারাও আবার তারাও নাকি নিখোঁজ হয়ে যাচ্ছে। তো আমেরিকার এই যে একটা অবস্থা, পয়সা আছে, মানে প্রচুর শক্তিধর দেশ, তাই তারা ইউজ করছে যেমন করে খুশি, মানে তারা তাদের খেল দেখানোর চেষ্টা করছে, যেহেতু অর্থবল অনেক অনেক বেশি। কিন্তু ভারতের সঙ্গে একটা অন্যরকমের হিংসাও তাদের মধ্যে কাজ করছে, আর পাকিস্তানকে নাচানোর চেষ্টা করছে, যেটা বললেন ব্রিগেডিয়ার দাস। কিন্তু ভারত সমস্ত দিকে কূটনৈতিক বিষয়গুলোকে ঠিক রেখে দেশ আগে, উন্নয়নের নিরিখে দেশ আগে, জোর করে কাউকে দখল করে নেবো এরকম টাইপের না, উন্নয়নের নিরিখে দেশ আগে। তো সেটা মাথায় রেখে কূটনৈতিক সব দিকটা বজায় রেখে ভারত কিন্তু এই সংকটের মধ্যেও এগিয়ে যাচ্ছে। নিশ্চয়ই আপনারা দেখছেন আশপাশের অনেক দেশে জ্বালানির সংকট হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু ভারতের মতো এত বড় একটা দেশ, এত জ্বালানির যেখানে প্রয়োজন, সেখানে কি সেই সংকট আছে? সেই অর্থে কিছু অপপ্রচার চলছে, সেটা আপনারা দেখছেন। জরুরি প্রয়োজনে যেগুলো যা দরকার সেগুলো কিন্তু অটুটি রেখেছে, অক্ষত রেখেছে দেশ, এবং আরও অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে জ্বালানি আনার ক্ষেত্রেও একটা তারা মানে উদ্যোগ নেওয়া রয়েছে, যে কারণে আমরা সেই সংকট দেখছি না আশপাশের দেশগুলোতে যেটা দেখছি। তো যাই হোক দর্শক, সেসব তো দেখছি, নজর রাখছি, কিন্তু এইসব কি দেখছি, কি শুনছি, যে আমেরিকার যুদ্ধবিমান পড়ে যাচ্ছে ইরানের মাটিতে, তাকে নামিয়ে ফেলছে ইরান, যে ইরানের কিছু নেই বলে বলার চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্প।
কেন এইসব হচ্ছে। দর্শক বলবেন যা বলার এই নিয়ে, অবশ্যই বলবেন, আপনাদের মতামত রাখবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।